আমার জিজ্ঞাসা যেন ক্রমান্বয়ে কমে আসছে। আমি অহরহ আর কাউকে প্রশ্নবাণে বিব্রত করি না। জানতে চাই না আজকাল কেবল আমারই কেন পদতলে কেঁপে ওঠে মাটি। কোথাও ভূকম্পন নেই, তবু কেন নগর কম্পনের চেয়ে জের চলতে থাকে আমার শিরায়। প্রশ্ন করি না। কবি আল মাহমুদ রচিত কেবল আমার পদতলে কবিতাটি জীবনের এক পরিণত ও শান্ত উপলব্ধিকে তুলে ধরে, যেখানে জানার আগ্রহ কমে গিয়ে মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, নাট্যকার ও নির্মাতা, নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকার, এবং আরও উপস্থিত আছেন দৈনিক আগামীর সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার ও নাট্যকর্মী পাভেল রহমান। আর আমি পাভেল ইসলাম আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। চলুন কথা বলি আজকের অতিথির সঙ্গে। কেমন আছেন আপনারা? আজকে একটু খারাপ আছি আমি, কারণ আমি বলছিলাম শুরুতেই পাবেল, আমাদের নড়াইলের মানে এস এম সুলতানের ওই জেলায় আমাদের প্রিয় অভিভাবক, চিত্রা থিয়েটার নড়াইলের সভাপতি বা নড়াইলের সাংস্কৃতিক আন্দোলনের একেবারে পুরোধা ব্যক্তিত্ব, আমাদের সবার অনুপ্রেরণার এক মহান মানুষ প্রফেসর মুন্সি হাফিজুর রহমান আজকে 11টার সময় উনি আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো এই শোকটি নিয়ে আজকে এখানে আমি আসছি। নড়াইলে তার লাশ পৌঁছে গেছে এবং আমার বিশ্বাস নড়াইলবাসী আজকে খুবই শোকে ভারাক্রান্ত। জি, নিশ্চয়ই আমাদেরও খারাপ লাগলো শুনে একজন সংস্কৃতি কর্মীর বিদায়। তো আমি এই যে আল মাহমুদের কবিতার প্রসঙ্গ ধরে যদি আসে, আমরা কি আসলে সব কিছু মেনে নেওয়ার মানসিকতার মধ্যে আটকে আছি? আসলে মেনে নিতে বাধ্য হচ্ছি, আটকে নেই। কারা বাধ্য করছে? আসলে এমন একটা প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি সব মিলিয়ে আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী সময় যদি ধরি, আমরা বাধ্যতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা হয়তো মনে করেছিলাম একটি সূর্য, একটি চমৎকার বাংলাদেশ, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস খুবই রক্তাক্ত। আমরা আশাই করেছিলাম স্বাধীন বাংলাদেশে কেউ বাধ্য করবে না, আমরা আমাদের সমস্ত মত প্রকাশ করতে পারবো, আমরা সমস্ত চিন্তার বই প্রকাশ ঘটাতে পারবো, আমরা থিয়েটার করতে পারবো, সিনেমা বানাতে পারবো, আমরা কবিতা লিখতে পারবো। উনি সংবাদপত্রে আছেন পাবেল, এবং আজকেও অদ্ভুত দুটি পাবল আমার সঙ্গে। তো কিন্তু আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে আজ অবধি আমরা বাধ্যবাধকতার মধ্যে দিয়ে, একটি দুঃশাসনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জি, আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গে আরও আলোচনা করব পুরো অনুষ্ঠান জুড়ে। তো পাভেল রহমান, আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন এবং আপনি নাট্যচর্চার সঙ্গে যুক্ত আছেন। তো এই যে অতি সম্প্রতি শিল্পকলায় যে তারুয়ার ডেট মানে পাওয়া নিয়ে যে হল বরাদ্দ ছিল, সেটা নিয়ে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং আমরা সকলে এটা জানি। মানে এই বিষয়ে আপনি লেখালেখিও করেছেন। তো এইটা নিয়ে আসলে আপনার অনুসন্ধানের জায়গাটা কেমন, সেটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে শিল্পকলার কি এখতিয়ার আছে যে এই একেবারে শেষ মুহূর্তে এসে হল মানে বাতিল করে দেয়ার? আমি হচ্ছে অনেক কচি ভাইয়ের কথা সূত্র ধরে আসি যে বাধ্য হয়ে যাচ্ছে আমরা। শিল্পকলার আইনের মধ্যে কিন্তু আছে যে হল বাতিল করতে পারে, কিন্তু যে প্রক্রিয়ায় বাতিল করেছে এটা আসলে কাণ্ডজ্ঞানের অভাব। আমি যে সংবাদটি করেছি আমার পত্রিকায়, আমি কাজ করি আগামী সময় পত্রিকায়, আমি শিরোনামে করেছি যে শিল্পকলার কাণ্ডজ্ঞানহীন আচরণ। আর এটা তো অবশ্যই কাণ্ডজ্ঞানহীন আচরণ। একটা নাটকের দল যখন মানে প্রস্তুতি নিচ্ছে, টিকিট বিক্রি করে ফেলেছে, দর্শক জানছে যে ওই দিন শোটা হবে 23 তারিখে, 2 দিন আগে হুট করে শিল্পকলা বলল যে আপনাদের হলটা দেওয়া যাচ্ছে না। তাহলে এই যে দর্শক, আমি যদি দর্শক হিসেবেও একটা টিকিট কেটে থাকি, তাহলে শিল্পকলার তো দায়িত্ব আছে আমাকেও জানানো। আচ্ছা, আপনি বলছেন যে কাণ্ডজ্ঞানহীন আচরণ, আমি সেটা মানছি, কিন্তু মানে ঠিক কতদিন আগে মানে বললে সেটা উপযুক্ত মনে হয়? শিল্পকলার যে নীতিমালা, সেখানে একটু ফাঁক ফোকর তারা রেখেছে যে তারা যে কোনো সময় যে কোনো দলের ডেট বাতিল করতে পারে, মানে যে কোনো সময়। এবং সেটা কিন্তু আমাদের নাট্যকর্মীরাও, নাটকের দলের যারা কর্তা ব্যক্তি আছেন, তারাও বোধহয় খুব একটা সচেতন না এই বিষয়টা নিয়ে। এবং সাম্প্রতিক সময়ে শুধু যে তারুয়ার সাথে এই ঘটনা ঘটেছে তা কিন্তু না। সবশেষ আরণ্যক নাট্য দল হচ্ছে পহেলা বৈশাখের দিন হল চেয়েছিল এবং তাদেরকে হল দিয়েছে 3 দিনের জন্য, কিন্তু হুট করে শিল্পকলা সিদ্ধান্ত নিল যে তারা নববর্ষের উৎসব করবে। শিল্পকলার হল বরাদ্দ নিয়ে আপনি বলছিলেন যে একটা আইনের ফাঁক ফোকর রয়ে গেছে। তো এই বেসিক্যালি এই হল বরাদ্দ দেওয়ার বিষয়টা আসলে দেখবে কারা বা কে? শিল্পকলার কোন সেকশন, কোন ডিপার্টমেন্টে দেখবে? এটা সাধারণত নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দিক থেকেই হচ্ছে হল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু হল বরাদ্দ কমিটিতে সংস্কৃতি অঙ্গনের লোকজন থাকে, গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিনিধি থাকে। কিন্তু এবার এই জুলাই পট পরিবর্তনের পরে যে হল বরাদ্দ কমিটি চেঞ্জ হয়েছে, সেটা অনেক নাটকের দল আমার জানা মতে তারাও হয়তো খুব একটা জানে না। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে হল বরাদ্দ কমিটিতে কারা আছেন, আচ্ছা এখন কারা আছেন। এবং
আমি নিজেও কিন্তু পুরোপুরি পরিষ্কার না যে হল বরাদ্দ কমিটিতে কোন কোন সদস্য আছেন। আচ্ছা, আর সবশেষ তারুয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে, হল বরাদ্দ কমিটিও কিন্তু জানেন যে হল বরাদ্দ বাতিল হয়ে গেছে। তারা যে হলটা দিয়েছিলেন সেই হল ডিজি কিংবা নাট্যকলা বিভাগের পরিচালক বাতিল করে দিয়েছেন, সেটা তারা নিউজ পড়ে জেনেছেন বা সংবাদের পড়ে জেনেছেন। আচ্ছা। তো এখানে নাট্যকলা পরিষদ নামে একটি পরিষদ থাকার কথা বা আছে সম্ভবত, নাট্যকলা বিভাগ আছে, নাট্যকলা চলচ্চিত্র বিভাগ, চলচ্চিত্র বিভাগ, এবং সেই বিভাগের পরিচালকের স্বাক্ষরেই হচ্ছে হল বরাদ্দ বাতিলের চিঠিটা ইস্যু করা হয়েছে। সেখানে আবার সেই এবং উনি চিঠিতে বলেছেন সেটা আদিষ্ট হয়ে, জি, মানে আদিষ্ট হয়ে তিনি আসলে ইঙ্গিত করছেন যে মহাপরিচালকের ইঙ্গিতে সেটা করেছেন। তো মহাপরিচালকের সাথে আমার একাধিকবার কথা হয়েছে, তিনি কিন্তু আবার বলছেন যে এই বিষয়টা মহাপরিচালকের এখতিয়ারের মধ্যেই না, এটা নাট্যকলা বিভাগের পরিচালকই সমাধান করার কথা, উনি বিষয়টাতে ফেল করেছেন। তো এই যে বাইরে থেকে কোনো হল বরাদ্দ দিলে সেটা কার বরাবর আবেদন করতে হয়? যে আমি একটি হল আবেদন চাচ্ছি, করা হয়তো মানে হল বরাদ্দ কমিটির কাছে, কমিটির কাছে না? একটা এই কমিটি স্বাধীনভাবে কাজ করার কথা, কিন্তু এই কমিটি অনেক বেশি, এই যে কচি ভাই শুরুতেই বললেন মানে বাধ্য করা হয়, এই কমিটি অনেক বেশি বাধ্য হয়ে থাকে। এখানে আমাদের সঙ্গে মানে কচি ভাই আছেন এবং আপনি দীর্ঘ সময়ের আপনার মঞ্চ নাটক করার অভিজ্ঞতা, এবং সেটা হচ্ছে আপনার নিজ এলাকায় আপনার কুষ্টিয়ায় নড়াইল থিয়েটার, রাইট? নড়াইল চিত্র থিয়েটার। তো আপনার অভিজ্ঞতার জন্য আমি একটু বলতে চাই যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক যে সংস্থা জাসাসের আবেদনের প্রেক্ষিতে তাড়াহুড়ো করে হল বরাদ্দ দিয়ে নাট্যকর্মীদের বিরোধিতায় আবার সেটা ওই তারুয়া নামে যে দলটি, তাকে আবার পুনঃবরাদ্দ দেওয়া হয়। কিন্তু তারুয়া একেবারে শেষ সময়ে এসে ওই টিকিট তারা যখন চিঠিটা পায় এবং দর্শককে তারা মানা করে দেয় এবং টিকিটের অর্থ ফেরত দিয়ে দেয়, সেই প্রক্রিয়ার মধ্যে চলে যায়। তো স্বাভাবিকভাবেই তারা ওই শোটা, ওই দিনের শোটা করতে তারা রাজি হয়নি। অর্থাৎ সেটা মানে গতকাল ছিল এবং গতকাল তারা ওখানে টেকনিক্যাল শো করেছে। তো এই যে একটা দল একটা ক্ষতির মধ্যে পড়লো এবং এই যে দর্শকের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হলো, তো এইটা তো এই যে ভিতরকার যে সমস্যা শিল্পকরা, সেটা দর্শকের জানার কথা না। দর্শক টিকিট কাটবে, নাটক দেখবে। তো জাতীয় নাট্যশালায় নাটকের বাইরে অন্য কোনো সংগঠনকে হল বরাদ্দ দেওয়া কতটা যৌক্তিক আপনি মনে করেন? না, সুযোগই নেই। আমি মনে করি যে এই যে একটা ঘটনা ঘটে গেল, থিয়েটারের লোকজন, আমরা যারা থিয়েটার করি আর কি, প্রত্যেকের এটা তো এক ধরনের অসম্মান পুরোটাই। আর থিয়েটারের যারা দেখতে আসেন তারা তো আমাদের সম্মানিত দর্শক, তারা যদি বিভ্রান্ত হন তাহলে তো আমরা পরবর্তীতেও এর একটা ইফেক্ট পড়বে। কিন্তু এই স্বচ্ছতা তৈরি করার দায়িত্ব শিল্পকলা একাডেমির, এটা আর কারো না। তারা এমন একটা ব্যবস্থা করবেন যেখানে আরো এই জাতীয় অস্বচ্ছ কোনো কিছু যেন তৈরি না হয়। আমার বিশ্বাস এই ঘটনার মধ্যে যেন এটা পরিসমাপ্তি হয়, ফিউচারে কোনো থিয়েটারের দল এরকম ঘটনার মধ্যে না পায়। কিন্তু ওই যে পাবেল একটা কথা বলছিল যে একটা বিশেষ ক্ষমতা যে কোনো মুহূর্তে নাটক বন্ধ করে দিতে পারে, এটা ভয়ঙ্কর। তাহলে আমি এই পরিস্থিতিটারও অবসান চাই, কারণ একটা ক্লিয়ার হওয়া দরকার কতটুকু পারবে কতটুকু পারবে না। তার আগেই তো জানা দরকার কি নাটক হচ্ছে, কেন করছে, সেগুলো তো ক্লিয়ার হয়তো অনুমোদন দিই। তারপরে যদি আবার এটাকে বলা হয় যে যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে, তাহলে যেটা একটা বিভ্রান্ত। আমি মনে করি এই আইন এটা একটা কালো আইন, এটাও বাতিল হওয়া দরকার। মানে একদমই তাই। তো পাবেল রহমান, যে এই 5 আগস্টের আগের যে সময়গুলোতেও আমরা দেখেছি যে এই তাড়াহুড়ো করে সরকারি কোনো প্রতিষ্ঠানকে বা নাচের সংগঠন বা অন্য কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে নাটকের হল বরাদ্দ দেওয়া হয়। আবার 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে শিল্পকলাতে নানান ধরনের অনিয়ম, মানে বিশেষ করে আর্মির একটা অবস্থান ছিল, সেটা একটা মানে ব্যারিয়ার ছিল। কিন্তু যখন ব্যারিয়ার উঠে যাওয়ার পরে আমরা দেখেছি অনেক দলকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। অনেক নাট্যকর্মী এবং সিনিয়র যারা রয়েছেন, আমি যদি মামুন রশিদের কথাও বলি, এরকম নাট্যকর্মীদেরকে বা নাট্য ব্যক্তিত্বদেরকে মবের শিকার হতে হয়েছে। তো এই যে দখলদারিত্বের মানসিকতাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? মানে এই দখলদারিত্ব কিন্তু শিল্পকলার কাছে আমরা যেমন বা সংস্কৃতি কর্মীরা যেমন এক ধরনের নিপীড়নের, আমি নিপীড়নই বলবো, এটা নিপীড়নের শিকার হন। শিল্পকলার, আমি তো সব পক্ষের সাথে সাংবাদিকের জায়গা থেকে কথা হয়, শিল্পকলার অনেক কর্মকর্তা কর্মচারী আছেন, তারাও কিন্তু মনে করেন তারা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে নিপীড়নের শিকার হচ্ছে। শিল্পকলা যেভাবে সংস্কৃতি কর্মীদেরকে এক ধরনের দমন করছে, মন্ত্রণালয় হচ্ছে অযাচিত হস্তক্ষেপ বা তার অনধিকার চর্চা, সেটা শিল্পকলার উপর অনেক বেশি করছে। যে কারণে শিল্পকলার কর্মীরা কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশ পালন করতে বাধ্য না, কিন্তু তারা হচ্ছে সেখানে মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনায় গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের সময় যতগুলো অনুষ্ঠান হয়েছে, মুস্তফা সরোয়ার ফারুকী যখন উপদেষ্টা ছিলেন,
আপনি দেখবেন যে 80% অনুষ্ঠানের আয়োজক হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়, জি, সেখানে হচ্ছে ব্যবস্থাপক শিল্পকলা একাডেমি। হুম হুম হুম, তো শিল্পকলা কিন্তু ইভেন্ট প্রতিষ্ঠান না, হুম হুম হুম, শিল্পকলা একাডেমি নিজেই আয়োজন করার কথা। আর আমি ওই সময় একটা নিউজও করেছিলাম, তখন কথা সাহিত্যে হাসনাত আব্দুল্লাহের সাথে কথা হচ্ছিল, উনি তো সাবেক সচিব ছিলেন। জি, উনি বলছিলেন যে মন্ত্রণালয়ের এখতিয়ারই নাই কোনো অনুষ্ঠান আয়োজন করার, হুম হুম, মন্ত্রণালয় নীতি নির্ধারণের কাজ করে। কিন্তু মন্ত্রণালয় ফারুকের সময় আমরা দেখেছি যে জি, অনেকগুলো ইভেন্ট আয়োজন করেছে, জি, আর শিল্পকলাকে ব্যবহার করেছে টাকা দেওয়ার জন্য, ইভেন্টটা বাস্তবায়ন করার জন্য। জি, 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 সেখানে কিন্তু শিল্পকলা নিজেও এক ধরনের ওই মানে ক্ষমতার, যদি বলি যে এর চেয়ে বড় ঊর্ধ্বতন কোনো ক্ষমতার চাপের মধ্যে সে নিজেও কিন্তু পিষ্ট হচ্ছে, রাইট, ফলে সেও কিন্তু ভালো নাই। আর এই সবটার সমাধান যদি আমাকে বলেন, মানে আমি যদি যেটুকু আমার অভিজ্ঞতা, আমার কাছে মনে হয়েছে শিল্পকলার আইনের মধ্যেই সমাধান আছে। শিল্পকলার আইন বলছে যে শিল্পকলা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সেটি একটি পরিষদ দ্বারা পরিচালিত হবে, হুম হুম, পরিচালনা পরিষদ আছে, কিন্তু আমরা অনেকেই জানি না সেই পরিষদ কি কাজ করে এবং তাদের মিটিং হচ্ছে কিনা, তারা বা তারা হচ্ছে নিয়মিত কিনা। বসছেন কিনা, কি ধরনের উন্নয়নের, শিল্পকলার উন্নয়নে কি ধরনের কাজ করছেন এবং দেশব্যাপী। শিল্পকলায় যত অনুষ্ঠান হবে বা যা যা করবে জি, সবগুলোর কিন্তু পরিষদ থেকে অনুমোদন নেওয়ার একটা মানে ব্যাপার আছে, সেটা আইনের মধ্যে বলা আছে। লিয়াকত আলী লাকি শেষ সময় যখন মহাপরিচালক ছিলেন আওয়ামী লীগের ওই সময়টাতে, জি, উনি অনিয়মের জন্য পরিষদ বৈঠকগুলা নিয়মিত করতেন না, আচ্ছা, এবং 3 মাস পর পর পরিষদের বৈঠক হওয়ার কথা। সেটা 23 সালে একটা বৈঠক হয়েছিল, জি, তারপর জুলাই পট পরিবর্তনের পরে ডিসেম্বর মাসে একটা বৈঠক হয়। জামিল আহমেদ যখন দায়িত্ব নেন ওই একবারই একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পরে জামিল আহমেদ যখন পদত্যাগ করেন, এতবার একটা ঘটনা যেটা সারা বাংলাদেশের মানুষকে আলোড়িত করেছে, উনি প্রকাশ্যে একটা অনুষ্ঠানে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে চলে গেলেন শিল্পকলা থেকে, এবং উনি যে কয়েকটা অভিযোগ দিয়ে গেলেন এর মধ্যে একটা কিন্তু ছিল যে পরিষদের বৈঠক হয় না, পরবর্তী বৈঠক কবে হবে আমি নিজেও জানি না। মানে একজন মহাপরিচালক বলছেন যে পরবর্তী বৈঠক কবে হবে তিনি জানেন না, কিন্তু সেই বৈঠক কিন্তু এরপরে আর মানে ডাকা হয়নি, উনি চলে যাওয়ার পরে 6 মাসও সেই বৈঠক হয়নি। তো কচি খন্দকার, মানে এই যে মানে জাতীয় নাট্যশালা কেন শুধু নাট্যকর্মীদের হলো না, মানে আর কবে তাহলে এই যে সংস্কৃতি কর্মীদের মধ্যে যে ঐক্য থাকার কথা ছিল, বা পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধাবোধ বা বোঝাপড়ার জায়গাটা এত দুর্বল হচ্ছে কেন দিনে দিনে? এটা চমৎকার। মানে আমি আসলে একজন থিয়েটার কর্মী হিসাবে আমি খুবই বিস্মিত। আমাদের সবারই এই যে কথাটা আসলো, বরেণ্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, জি, আমাদের অভিভাবক, জি, তিনি যখন ওখানে আঘাতপ্রাপ্ত হন জি, তখন তো পুরো থিয়েটারটা ভেঙে যায়, জি, পুরো মানুষের উপর আঘাতটা পড়ে। আমরা শিল্পকলা একাডেমি কিন্তু ওই রকম একটি শিল্প বান্ধব, নাট্যকলা বান্ধব, থিয়েটার বান্ধব, চলচ্চিত্র বান্ধব এবং যতগুলো কলা আছে সেই বান্ধব একটা শিল্পকলা দেখতে চাই জি, সবসময়ের জন্য। জি, সেটি যখন একটু উল্টা হয় জি, তখনই তো সমস্ত যে কারণে এত কিছু, জি, এত আন্দোলন, এত মুভমেন্ট, এত মানুষের মুক্তির চাওয়া পাওয়া, জি, তো মূল জায়গাটা তো আমাদের শিল্প এবং সাহিত্য। জি, যদি আমাদের সংস্কৃতি বর্জিত হয় হ্যাঁ, তাহলে তো দেশ এবং জাতির টোটালটাই তো বর্জিত হয় এবং অপসংস্কৃতি দ্বারা লালিত হয়। এবং একটি মানুষ যে খারাপ ব্যবহার করছে আমরা দেখছি না, প্রতিদিনই তো দেখছি, আমাদের ভাষণ, ডায়লগ সবাই অশ্লীলতার মধ্যে ঢুকে যাচ্ছে, জি, ভিউয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, ভিউর মধ্যে ঢুকে যাচ্ছে। এর মূল কারণ কিন্তু সংস্কৃতি। থিয়েটারটা তো ওই শিক্ষাটাই দেয় কিভাবে সে গড়ে উঠবে, জি, তার মেন্টালিটি কি হবে, তার দেশপ্রেমটা কেমন হবে, জি, সবই কিন্তু আমরা থিয়েটার থেকেই পেয়েছি। হুম, এবং আমরা, পাবেল তো থিয়েটার, সেও থিয়েটার, জি, আমরা যতদূর জানি 80 to 90 বাংলাদেশের আনাচে কানাচে থিয়েটারের যে ব্যাপক মুভমেন্ট বা থিয়েটার করার যে প্রসার ঘটেছে জি, সেখানে কিন্তু সভ্যতার আলোগুলো জ্বলে উঠছে সেটা তো 72 গণনাট্য আন্দোলন থেকে শুরু সবসময়। হয়েছে। এবং এটা আরো পূর্বের, আমি ইতিহাসের একটা সোনালী দিনগুলো বলবো। সেক্ষেত্রে আমাদের কল্যাণ মিত্রের কথা, কুষ্টিয়ার যে জল্লাদের দরবার যে নাটকটি ইতিহাসের একটা বড় অধ্যায়, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে। জি, তা মুক্তিযুদ্ধের সময় সেই নাটকটি আমাদের মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছে। জি, আমাদের শিল্পকলা হবে সেই জিনিস, আমাদের শিক্ষায়, আমাদের সাহিত্যে, আমাদের সংস্কৃতিতে শিল্পকলা মূল ভূমিকা রাখলেই তো আমরা বেঁচে যাব। এখানে একটি কথা একেবারে আপনার প্রসঙ্গ ধরেই বলতে হয় যে আমরা যদি আমরা এই মুহূর্তে হয়তো ঢাকার শিল্পকলা কেন্দ্র নিয়ে, শিল্পকলা একাডেমি নিয়ে কথা বলছি, কিন্তু আপনি যদি সারা বাংলাদেশের শিল্পকলা একাডেমির পরিবেশ, কর্মকাণ্ড আমরা যদি দেখি, সেটা খুবই একটা হতদরিদ্র অবস্থার মধ্য দিয়ে চলছে এবং দীর্ঘদিন। আমি মানে আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, পাভেলের নিশ্চয়ই আছে, আমি নিজেও গিয়েছি শো করতে বিভিন্ন আপনার জায়গায়। সেখানে নাট্যশালার বেহাল অবস্থা এবং কোনো রকম ম্যানেজমেন্ট নেই, সেখানে গরু ছাগল ধরেন আপনার মানে সেখানে করছে, বিচরণ করছে। তো এই যে একটা ভঙ্গুর অবস্থা, আমি যদি পাবলিক কাছে জানতে চাই যে আমাদের ঢাকার প্রাণকেন্দ্রে দুর্নীতি দমন কমিশনের সামনে একটি জাতীয় নাট্যশালা হয়েছে, তার পরিবেশ প্রতিবেশ
যেমন হওয়া উচিত ছিল, যেভাবে শুরু হয়েছিল, নিচে একটা ক্যান্টিন ছিল, একজন দর্শক এসে যে বসবেন, কি কি অভিজ্ঞতা নিয়ে যাবেন সে, এই যে বাইরে দোকানপাট, রিক্সা বা একটা খুবই বাজে পরিবেশ, এই পরিবেশ মানে উন্নয়নের ক্ষেত্রে বা দর্শক বান্ধব বা নাট্যকর্মী বান্ধব হওয়ার মানে ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে, এগুলো দূর করার আসলে কি উপায়? আমি বলবো মানে এগুলো নিয়ে আপনারা কখনো মানে শিল্পকলার সাথে কথা বলেননি? হ্যাঁ, এটা অনেকবার কথা হয়েছে। শিল্পকলার যে ব্যাখ্যা দেয় যে মানে গেটের বাইরের দায়িত্ব তো শিল্পকলার না, মানে আপনি যদি নিয়ম অনুসরণ করেন সেটা সিটি কর্পোরেশন বা রাষ্ট্রের অন্যান্য যে সংস্থা আছে, পুলিশ আছে, তাদের দায়িত্ব। কিন্তু শিল্পকলার ভেতরের যে একটা মানে চরিত্র আছে, সেটাও কিন্তু শিল্পকলা দায়িত্ব নিতে পারে না। শিল্পকলা তখন বলে যে আমরা তো পুলিশি সংগঠন না, বা পুলিশি প্রতিষ্ঠান না। শিল্পকলার ভেতরে এসে মারামারির ঘটনাও কিন্তু ঘটেছে, ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে, এটা তো অহরহ ঘটছে, মোটরসাইকেল চুরি হচ্ছে, হেলমেট চুরি হচ্ছে, মোবাইল চুরি হচ্ছে। শিল্পকলা কিন্তু দায়িত্ব নিচ্ছে না এবং আনসাররা কিন্তু সক্রিয় থাকছে না এসব জায়গাতে। এবং যেদিন মামুনুর রশিদের উপরে মানে আক্রমণ হলো শিল্পকলার সামনে, ওই দিন শিল্পকলা কিন্তু দায়িত্ব পালন করতে পারে নাই। সেখানে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর প্রোটোকলের ভিতরে থেকেই কিন্তু মামুনুর রশিদের এই আক্রমণের ঘটনাটা ঘটলো। এবং এর কোনো ব্যাখ্যা রাষ্ট্র কিন্তু আমাদেরকে দেয় না এখন পর্যন্ত, যে এর কোনো আসামি গ্রেপ্তার হওয়ার তথ্য আমরা জানি না, যে এর পরবর্তী সময়ে এই ঘটনায় এক দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান তাহলে তো অবশ্যই আইনের বাস্তবায়ন করতে হবে, যে অপরাধী তার বিরুদ্ধে মানে অ্যাকশন নিতে হবে। কিন্তু সেটা তো নিচ্ছে না, সেটা রাষ্ট্র নিচ্ছে না, শিল্পকলা নিচ্ছে না। আর আমাদের সংস্কৃতি কর্মীদের দিক থেকেও এই বিষয়টা নিয়ে কিন্তু খুব একটা দাবি জোরালো করা। আপনি দেখেন যে শিল্পকলায় প্রবেশ করার পর প্রথমেই হচ্ছে টিকিট কাউন্টার, প্রবেশ গেটের পাশেই। টিকিট কাউন্টারের দিকে তাকালেই কিন্তু পুরো চরিত্রটা বোঝা যাবে যে একটা কি ভঙ্গুর অবস্থা শিল্পকলা। একটা দর্শক এসে সে বুঝতে পারে না যে কোন হলে নাটক হচ্ছে, নাটকটা আমি কোন দিক দিয়ে যাব। এক্স্যাক্টলি। অনেকে এসে জিজ্ঞেস করে যে এক্সপেরিমেন্টাল হল কোন দিকে, স্টুডিও থিয়েটার হলটা কোন দিকে, একটা নির্দেশনা। আমরা যদি একজন দর্শক হিসেবে টিকিট কাউন্টার থেকে হলে ঢোকার যে আগের যে সময়টুকু দর্শক যে ওয়েট করবে, তার জন্য একটা রিক্রিয়েশনের ব্যবস্থা থাকবে, একটা আড্ডার ব্যবস্থা থাকবে, কিছু না একটা ক্যান্টিন তো থাকবে, ন্যূনতম সুযোগ সুবিধা নেই। এবং সেখানে হল ম্যানেজমেন্ট থেকে শুরু করে গ্রিন রুম বলেন, তার আপনি শৌচাগার বলেন, রেস্টরুম বলেন, কোনো কিছুই ঠিকঠাক কাজ করছে না। অথচ আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের ফসল কিন্তু আমাদের জাতীয় নাট্যশালা এবং সারা বাংলাদেশের যে শিল্পকলা একাডেমির যে করুণ দশা, আসলে এই দায়িত্ব আসলে রাষ্ট্রের। এটা তো আমরা নাট্যকর্মীরা ঠিক করতে পারবেন না, তাই না? তো আমি যদি একটু ভিন্ন প্রসঙ্গে আসি কচি খন্দরের কাছে, যে আপনি দীর্ঘদিন নড়াইল চিত্র থিয়েটারের সঙ্গে কাজ করেছেন, আমি একটু ছোট্ট করে মানে জানতে চাইবো যে ঢাকার বাইরে এখনকার যে সংস্কৃতি চর্চার মানে জায়গাটা কেমন। আর একটা বিষয় হচ্ছে যে আপনি নিয়মিতভাবে অভিনয় করছেন এবং অত্যন্ত জনপ্রিয় আপনি, এবং একজন গুণী অভিনেতা, চিত্রনাট্য রচনা এবং নির্মাণের সঙ্গে আপনি যুক্ত আছেন। তো এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু মানুষের স্বেচ্ছাচারিতা বলি, যে নিয়ন্ত্রণ বা অনিয়মকে আপনি কিভাবে দেখেন, বা এর শৃঙ্খলা আসলে কিভাবে ফিরতে পারে? আসলে এমন একটা বাস্তব জায়গায় আমরা চলে গেছি, আত্মকেন্দ্রিক বা বলা যায় একটি সিন্ডিকেট বা এক ধরনের কি বলা যাবে, এটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যেখানে পুঁজি থাকে, সেখানে কিন্তু আসলে ভিউ অন্য বিষয় চলে যায়। আমরা দায়বদ্ধতা থেকে সরে যাই, যখনই সরে যাই তখনই কিন্তু খারাপ জিনিসগুলো প্রমোট হয়। তো আমরা মনে করি যে কথাটা আজকে পাবেল বলছে, আমাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল স্রোতে ফিরিয়ে আনতে গেলে স্বচ্ছতা, বিবেকের দায়িত্ব এবং দায়বদ্ধতা, এটাকে পরিষ্কার করতে হবে। এবং বিশেষ করে আজকে আমরা যারা নীতি নির্ধারক বলছি, শিল্পকলা একাডেমি বলি, সংস্কৃতির যারা নীতি নির্ধারক, তাদের দৃষ্টিটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে আমরা কি করতে চাই, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিকে যে এগিয়ে নিতে চাই, তাহলে একটি নীতিমালা দরকার। সেই নীতিমালার আলোকে আমরা বুঝতে পারবো। যেমন অনেকে বলে, আজকেই আমরা জানি আমাদের বেশ 8-9 জন মানে শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা ক্যান্সারে বা অসুস্থতায় তারা আক্রান্ত। সবাই ফেসবুকে দেখতেছি নানানভাবে তারা তাদের আবেদনগুলো করে যাচ্ছে। তারা কেন আবেদন করবে? আমরা মাতৃ এবং শুকুর কথা বলতে পারি, আমরা তপন হাবিজের কথা বলতে পারি, অনেকেই, এবং তারা শুকু, আমাদের শাহনাজ কাকলি, আমাদের অনেকেই আছেন, হ্যাঁ তপন দা আছে। প্রত্যেকেরই আমি বলতে পারি যে তাদের দায়িত্বে পরিবারগুলো বলছে আমাদের সাহায্য করে, হাত পাচ্ছেন। কেন তারা বলবেন? আমি বলি রাষ্ট্রীয় সাংস্কৃতিক যারা পরিমণ্ডলে আছেন, যারা দায়বদ্ধ, নীতিমালা যাদের আছে, তারা তো খোঁজ নেবে, রাষ্ট্রের দায়িত্বে পাবেলের পাশে দাঁড়াবে এবং ওই শাহনাজ কাকুলির পাশে, শুকুর পাশে দাঁড়াবে, এবং এই যে কতগুলো ফান্ড দেবে,
অনেক সময় পত্রিকা লেখা হয় যে 50 লাখ টাকা দিলাম 60, এগুলো কেন দেখানো হবে, কেন প্রচার হবে? আমরা নীরবে নিভৃতিতে শুকুর পাশে রাষ্ট্র দাঁড়িয়ে তাকে সাহায্য করবে। তাহলে এতগুলো সংগঠন, এই যে আপনি যদি নাট্যকর্মীদের বলি বা ইন্ডাস্ট্রি, এতগুলো সংগঠন কি করছে? এটা খুবই দুঃখজনক। এবং এইখানে আমার কাছে মনে হয় আমরা খুব আত্মকেন্দ্রিক হয়ে যাই, যে নিজের কাজটা হয়ে গেলেই আমরা এই বিষয়ে ক্লিয়ার। কিন্তু আমরা একটি সামগ্রিক যে ব্যাপারটা দেখছি যে শিল্পকলা একাডেমি এরকম একটা বৈষম্য হচ্ছে, ঠিকঠাক তারা নাটকের দলগুলোকে নাটকের দিচ্ছে না, বা মামুন রশিদ আক্রান্ত হলেন, আমরা কিন্তু ইউনিটি দেখাতে পারলাম না। আমাদের সংস্কৃতি কর্মকাণ্ডের সমস্ত লোক যদি এক হয়ে এটার প্রতিবাদ করতাম, নিশ্চয়ই এটার একটা ফল হতো। যেভাবে হোক আমাদের সেই পরিবেশ পরিপার্শ্বিকতা ছিল না। আর যেটি ঢাকা না হয় তার প্রভাব কিন্তু সারা বাংলাদেশে গিয়ে পড়ে, এবং বাংলাদেশ এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল, মনে হলো যে সংস্কৃতি করাটাই পাপ। মানে আমরা যেন একটা অন্যায়ের মধ্যে দিয়ে আসি, এবং এই পাপ থেকে যেন আমাদের মুক্তি লাভ করার জন্য অন্য একটা বিষয় যুক্ত হতে হবে। এই যে ব্যাপক প্রচার এবং প্রসার, এবং পাবেল নিশ্চয়ই জানা আছে এর মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা টিচার, সংস্কৃতি সঙ্গীত শিল্পী, সেটাও বন্ধ করার জন্য যে প্রচেষ্টা চালানো হলো, তার মানে কি আমরা সভ্য হওয়ার যে সমস্ত কিছু আয়োজন যখন করতে চাই রাষ্ট্র, তখনও তার বিরুদ্ধে কিন্তু বাধা আসছে, এবং একটা দুর্বল জিনিস নিয়ে বাধা দিচ্ছে। এমন একটা দুর্বল জিনিস নিয়ে বাধা দিচ্ছে যা প্রত্যেকেরই একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে তারা কাজে লাগাচ্ছে অন্যভাবে। কিন্তু সংস্কৃতি যে অনেক বড় একটা বিষয়, বিজ্ঞান যে একটা বড় বিষয়, নাহলে আমরা দেশ পিছিয়ে যাব, জনগোষ্ঠী পিছিয়ে যাব, আমাদের এই আলোচনা কিন্তু ব্যর্থ হবে। তাহলে শিল্প, সাহিত্য এবং বিজ্ঞান তো একসঙ্গে হাত ধরে হাঁটবে। তাহলে আমরা যদি প্রাথমিক শিক্ষায় যদি একজন শিক্ষিত সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের লোক যুক্ত হয়, তাহলে দেশ তো এগিয়ে যাবে। তাহলে প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষক রাখার ক্ষেত্রে থেকে বাধা দিচ্ছে না, আমরা কখনোই বলি নাই, আমরা তো কখনো কেউ বলি নাই যে এখানে আমাদের ধর্মের, মানে তাহলে গানের শিক্ষক থাকতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে এটা একটা পরিকল্পিতভাবে দেশটাকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, প্রগতি এবং প্রতিক্রিয়াশীলের যে লড়াই, সেই লড়াই তো চলছে। আমরা প্রগতিরা খুবই সুবিধাবাদী, কিছু কিছু ক্ষেত্রে খুব আত্মকেন্দ্রিক এবং ভয়ঙ্কর রকমের স্বার্থপর। যে কারণে এই যে তুমি যে কথাগুলো বললা যে কেন হয় না, কেন একটা ভালো নাটক হয় না, কেন আমরা ভিওর পিছনে ছুটি, কেন আমরা মূল স্রোতে যেতে চাই না, এগুলো অনেক পর্যবেক্ষণের ব্যাপার। আমি বিশ্বাস করি আমাদের এই আলোচনা যারা শুনছেন প্রত্যেকের বিবেকে একটু টান লাগবে। আমরা চাইবো ভালো সিনেমা, ভালো নাটক, ভালো কবিতা, ভালো সাহিত্য ফিরে আসবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে, এবং প্রতিটি জায়গায় হয়তো পূরণ হবে, কিন্তু হয়তো আরো অনেক আমাদের ত্যাগ করতে হবে। জি, আপনি অত্যন্ত চমৎকারভাবে বললেন যে আসলে সংস্কৃতি কর্মীদের একাট্টা হওয়ার খুব প্রয়োজন রয়েছে, এবং তারা দলগতভাবে যদি নিজেদেরকে শক্ত করতে পারে তাহলে তাদের অবস্থান শক্ত হবে। নিশ্চয়ই। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে একেবারে সময় স্বল্পতার কারণে আমরা খুব বেশি আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো আয়োজনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো এনটিভির এই আয়োজনে আসার জন্য আপনাদের দুজনের কাছে কৃতজ্ঞতা এবং অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমি এনটিভিকে খুবই ধন্যবাদ দিচ্ছি এরকম একটি আয়োজন করার জন্য, যেখানে মুক্তভাবে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারলাম। আর পাভেল এবং আমি এবং সৌভাগ্যক্রমে আমরা তিনজনই থিয়েটার করে আসছি বলে আরো আনন্দ পেয়েছি। জি, হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আয়োজন আজকের মতো এখানে শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।